আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে আমরা একাদশ অধ্যায় নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় জীব প্রযুক্তি পড়াবো। জীব প্রযুক্তির যে আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে 150 বছর পূর্বে। পৃথিবীতে যে আমরা স্তন্যপায়ী প্রাণীদের যে বিভিন্ন ধরনের ক্লোন নিয়ে আমরা এই জীব প্রযুক্তির আলোচনা আমরা আগের থেকে শুনেছি, এবং যে গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন অস্ট্রীয় ধর্মযাজকের গবেষণার মাধ্যমে আমরা এই জীব প্রযুক্তির আবিষ্কারের মূল প্রতিপাদ্য এবং প্রতিটি বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দিয়ে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে জীব প্রযুক্তির মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রিত করতে পেরেছে গ্রেগর জোহান মেন্ডেল। এবং ব্যাটসন 1908 সালে মেন্ডেলিক ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন। বিংশ শতাব্দীর শুরু থেকে এই বংশগতি বিদ্যা নানাভাবে বিকাশ লাভ করতে থাকে। বংশগতির একক বা জিনের উপাদান, প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও জৈবিক প্রক্রিয়ার নিয়ন্ত্রণের মাধ্যমে পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর জীববিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন নিষেক ছাড়াই কীভাবে একটা জীবকোষ থেকে আরেকটা জীবকোষ প্রতিস্থাপন করা যায় সেটা নিয়ে আলোচনা এবং গবেষণা করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হারবার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন 1973 সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজন সাফল্য লাভ করেন। জীব প্রযুক্তির যে জীববিজ্ঞানের ইতিহাসে সেটি ছিল এক অচিন্তনীয় ঘটনা, আর এটা স্থাপিত হলো জীব প্রযুক্তি নামে, অর্থাৎ বায়োটেকনোলজি নামে জীববিজ্ঞানের একটি নতুন শাখা। জীব প্রযুক্তি আমরা এই অধ্যায়ে পাঠ শেষে যে আমরা জানবো যে চারিত্রিক বৈশিষ্ট্য, বংশ পরম্পরার স্থানান্তর কিভাবে করা যায় এবং এটার কৌশল, ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে আমরা পারবো, জেনেটিক্স বিঘ্নতার কারণ ও ফলাফল বর্ণনা করতে পারবো, জীব প্রযুক্তি এবং জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারবো, প্রাণী এবং উদ্ভিদের ক্লোনিং সম্পর্কে আমরা এখানে ব্যাখ্যা দিতে পারবো, ক্লোনিংয়ের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারবো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির ব্যবহার এবং এদের সুফল বিশ্লেষণ করতে পারবো। আমরা আজকে আসবো ক্রোমোজোমটা কি? ক্রোমোজোম কোষ হচ্ছে জীবদের একটি একক, আর সেটি অন্য কোনো সজীব মাধ্যম সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। কোষ দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অন্য ভাগে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এই কোষের নিউক্লিয়াসের ভিতরে জীবদের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিওপ্লাজমের অনেক ক্রোমাটিন ফাইবার বা তন্তু। কোষের স্বাভাবিক অবস্থায় এগুলো নিউক্লিয়াসের ভিতরে বিশৃঙ্খলভাবে অবস্থায় থাকে, এবং যখন কোনো কোষ বিভাজনের সময় হয় তখন বিভাজিত হওয়ার ফলে এগুলো স্পষ্ট আকার ধারণ করে, অর্থাৎ একটি আরেকটির সাথে লেগে থাকে না এবং ফাঁক হয়ে তারা দূরত্ব বজায় রাখে, এবং কোষ বিভাজনের সময় প্রোফেজ এবং মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা দেয়, এবং প্রতিটি প্রজাতি কোষের ক্রোমোজোমের সংখ্যা সবসময় নির্দিষ্ট থাকে, এবং একটি প্রজাতি প্রাণীর উদ্ভিদ কোষে যদি 12টি ক্রোমোজোম থাকে তাহলে সেই প্রজাতির সকল সদস্য কোষের সবসময় ক্রোমোজোমের সংখ্যা থাকবে 12টি। ক্রোমোজোমের আকৃতি। ক্রোমোজোমের আকারটা হচ্ছে লম্বা, এবং প্রতিটি ক্রোমোজোমের দেহগুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত থাকে, এবং প্রতিটি গুচ্ছ সুতার মতো অংশকে আমরা ক্রোমোনেমা বা বহুবচনে ক্রোমোনেমাটা বলে। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার উভয় পাশের অংশকে বাহু বলা হয়। পূর্বে ধারণা করা হতো যে ক্রোমোজোম একটা মাতৃকা বা ধাত্র দ্বারা আবৃত, কিন্তু প্রকৃতপক্ষে এটি কিছু প্রোটিন ও অজৈব পদার্থের সমাবেশ, যা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া আমরা দেখতে পাই না। ক্রোমোজোমের প্রকারভেদ। প্রাণী উদ্ভিদের কোষের ক্রোমোজোমের মধ্যে প্রকারভেদ দেখা যায়। এদের দেহকোষ যতগুলো ক্রোমোজোম থাকে তাদের মধ্যে একজোড়া ক্রোমোজোম সবগুলো ক্রোমোজোম থেকে ভিন্নধর্মী, অর্থাৎ আমাদের দেহে এই ক্রোমোজোমগুলো 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মাঝে 22 জোড়া ক্রোমোজোম একই রকম আর এক জোড়া ক্রোমোজোম
অন্যরকম এবং এটা সেক্স ক্রোমোজোমগুলো সাধারণত এক্স এবং ওয়াই নামে ধারণ করা হয়ে থাকে। একটা ছেলেদের যেটা আছে ওয়াই আর মেয়েদের হচ্ছে এক্স, এবং 22 জোড়া ক্রোমোজোম অটোজোম, আবার এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো ডিএনএর অবস্থান এখানে হিস্টোন, নিউক্লিওজোম এবং ডিএনএ হেলিক্স এবং ক্রোমাটিন অবস্থান করতেছে। ক্রোমোজোম রাসায়নিক গঠনে দেখা যায় এদের মধ্যে রয়েছে ক্লিক অ্যাসিড, প্রোটিন এবং অন্যান্য উপাদান। নিউক্লিক অ্যাসিডে 2 ধরনের হয়, ডিএনএর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পূর্ণ নাম হচ্ছে, আমরা পূর্বে পড়েছি যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএর সকল জীবের আদিবস্তু এবং জীবকোষের নিউক্লিয়াসের সকল ক্রোমোজোমের অবস্থান রয়েছে। ডিএনএর গাঠনিক উপাদান জানার কাজে সচেষ্ট হলেন 1953 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সের ক্লিক ডিএনএর অণু গঠন করে বের করতে সক্ষম হয়েছিলেন। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য 1962 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ডিএনএর অণুর আসলে 2টি সুতার মতো লম্বা নিউক্লিওটাইডের শিকল বা পলিনিউক্লিওটাইড। প্রতিটি নিউক্লিওটাইডে রয়েছে একটি করে 5 কার্বনের রাইজোম শর্করা, একটি ফসফেট এবং নাইট্রোজেন ক্ষারক, শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস। ডিএনএর আকৃতি পেঁচানো সিঁড়ির মতো, এই যে আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি ডিএনএর আকৃতি যে পেঁচানো সিঁড়ির মতো, এবং পেঁচানো সিঁড়ির দুপাশে মূল কাঠামো গঠিত হয়েছে নিউক্লিওটাইডের 5 কার্বনযুক্ত শর্করা ও ফসফেট দিয়ে তৈরি। শর্করা ফসফেটের কাঠামোগত বাইরের ভিতরে নিউক্লিওটাইডগুলো সংযুক্ত এবং নাইট্রোজেন ক্ষারক দিয়ে, এটাকে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারকের মধ্যে 2টি করে ক্ষার রয়েছে যারা জোড়া বেঁধে সিঁড়ি তৈরি ধাপগুলো এখানে দেওয়া আছে। যে ডিএনএর অণুর 4 ধরনের ক্ষারক হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এখানে এডিনিন হচ্ছে হলুদ, গুয়ানিন হচ্ছে লাল এবং সাইটোনিন হচ্ছে নীল এবং থাইমিন মানে টি যেটা সেটা হচ্ছে কি সবুজ। এর মাঝে এডিনিন সবসময় থাইমিনের সাথে, এ থেকে টি বা সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে এবং সি থেকে জি জোড়া এগুলো বেঁধে আছে। ডিএনএর পেঁচানো সিঁড়ির মতো যে কাঠামোগত ডাবল হেলিক্সকে বলা হয়ে থাকে। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর মতো শিকলের মতো বদলে এটি একটি মাত্র পলিনিউক্লিওটাইডের শিকলে ভাঁজ হয়ে থাকে। আরএনএর 5 কার্বনযুক্ত রাইবোজোম শর্করা ফসফেট নির্মিত একটি মাত্র পার্শ্ব কাঠামো দ্বারা গঠিত, যার ডিএনএর মতোই 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক রয়েছে। এটা দেখতে আরএনএতে থাইমিন পরিবর্তে থাকে ইউরাসিল অর্থাৎ ইউ আকৃতি, এবং জীবকোষের আরএনএ 3 ধরনের, সেগুলো হচ্ছে বার্তাবাহক আরএনএ বা আরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং ট্রান্সফার আরএনএ। বার্তাবাহক আরএনএ ক্রোমোজোমের 2 ধরনের প্রোটিন থাকে, সেগুলো হচ্ছে হিস্টোন এবং নন হিস্টোন। প্রোটিন উপরে বর্ণিত রাসায়নিক পদার্থগুলো ছাড়া ক্রোমোজোম লিপিড, ক্যালসিয়াম আয়রন, ম্যাগনেসিয়াম আয়রন, অন্যান্য রাসায়নিক পদার্থ এগুলোর মধ্যে অল্প পরিমাণে পাওয়া যায়। মাতা পিতার বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরার সন্তানদের মাঝে অবাহিত হয়। বর্তমানে বংশগতি বিদ্যার অগ্রগতির ফলে বংশগতির কৌশল সম্বন্ধে আরও অনেক জ্ঞান অর্জিত হয়েছে। আমরা
জানি যে গত ইয়াতে পড়েছি মটরশুঁটি ছাড়াও অন্যান্য জীবের বংশানুগতিক পদ্ধতি নিয়ে ব্যাপকভাবে গবেষণা শুরু হয়েছে। 1908 সালে ম্যান্ডেলা ফ্যাক্টরের নামে পরিবর্তে জেনেটিক্স শব্দটি ব্যবহার করা হয়েছিল। 1909 সালে জোহানসন বংশ পরস্পরের কোনো বৈশিষ্ট্য নির্ধারক এককের আরও সংক্ষেপে জিন নামকরণ করেন এবং ক্রোমোজোমের ভিতরে ডিএনএর যে দীর্ঘ শিকল রয়েছে তার একটি অংশে বংশগতির কোনো একটি একক লিপিবদ্ধ থাকে, সেটিকে বলা হয় জিন। বংশবৃদ্ধির প্রয়োজনে প্রতিটি জীব তার অনুরূপ জীবের জন্ম দেয়, এইসবের জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন আমরা মানুষ এবং মানুষের এই বংশ পরম্পর মানুষও হয়, যেমন কুকুর, বিড়াল, মানুষ, বিভিন্ন রকমের প্রাণী হলো, তারা কিন্তু এক এক রকমের প্রাণী। ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন যেমন প্রোটিন, শর্করা, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিডগুলো পৃথক করেছিলেন। প্রত্যেকটি উপাদান দিয়ে পৃথকভাবে পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হলেন যে শুধু ডিএনএ বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। ডিএনএর শেকল লম্বালম্বিভাবে সজ্জিবাজনের দ্বারা ভাগ হয়ে পরিপূরক দুটি পার্শ্ব কাঠামো গঠিত হয়। এ, টি, সি এবং জি ক্ষারকগুলো ডিএনএর উন্মুক্ত এটিসি জির সাথে যুক্ত হয়। ডিএনএর অণু মূলটির হুবহু অনুলিপি। এভাবে ডিএনএ অণুতে রক্ষিত জীবের বংশগত বৈশিষ্ট্যের সাংকেতিক নীল নকশা পরিবর্তন ছাড়াই সংরক্ষিত হয়। আমরা জানি যে আরএনএ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে ডিএনএকে সাহায্য করে, আর ক্রোমোজোম ডিএনএ এবং আরএনএ ধারণ করা বাহক হিসাবে, আর ডিএনএ আরএনএকে সরাসরি বহন করে পিতামাতা থেকে তাদের পরবর্তী বংশধর মাঝে নিয়ে যায়। ক্রোমোজোমকে এই কারণে বংশগতির ভৌত বৃদ্ধি বলে আখ্যায়িত করা হয়েছে। সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয় যদি কোনো কেউ সন্তানকে তার সন্তান হিসেবে দাবি না করে এবং কোনো সন্তান যদি তার পিতা হিসেবে দাবি করে, তখন ডিএনএ টেস্ট দ্বারা এই ধরনের বিপদ নিষ্পত্তি করা যায়। ডিএনএ টেস্ট করার সময় পিতা, মাতা ও সন্তানের শরীর থেকে কোনো ধরনের জীবকোষ অথবা রক্ত, লালা ইত্যাদি সংগ্রহ করে তাদের পরীক্ষার মাধ্যমে পিতামাতা সন্তানের ডিএনএর একটি চিত্র প্রস্তুত করা হয়। এরপরে সন্তানদের ডিএনএ চিত্রের সাথে পিতামাতার ডিএনএ চিত্র মিলানো যদি প্রত্যেকটি 50% অথবা তার একটু বেশি, তাহলে সেই সন্তানের জৈব পিতামাতা অর্থাৎ প্রকৃত পিতামাতা হিসাবে গণ্য করা হয়। মানুষের জেনেটিক্স বিশৃঙ্খলা। চিকিৎসা বিজ্ঞানে মানুষের জেনেটিক বিশৃঙ্খলার কারণে সৃষ্ট রোগগুলো একটি অনেক বড় উদ্বেগের বিষয়। মাতা পিতা থেকে সন্তানকে মধ্যে সঞ্চালিত হয় এবং কী ধরনের জেনেটিক বিশৃঙ্খলার কারণে রোগগুলো ঘটে এগুলো সম্পর্কে আমরা নিম্নে আলোচনা করব। পয়েন্ট মিউটেশন বা জিনের ভিতর পরিবর্তনের জন্য, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির জন্য। ক্রোমোজোমের কোনো অংশে হ্রাস বা বৃদ্ধি, হ্রাস মানে কমে যাওয়া, আর মিউসিস বা কোষ বিভাজনের সময় হোমোলোগাস অর্থাৎ মা থেকে পাওয়া একটি, বাবার কাছ থেকে পাওয়া আরেকটি ক্রোমোজোম জোড়া বিচ্ছিন্ন করা না ঘটার জন্য, যেমন সিকল সেল হান্টিংটনস রোগ, ডাউন সিনড্রোম, ক্লিনিফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম। ডাউন সিনড্রোম হচ্ছে মানুষের 21তম ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে এই রোগ হয়। সিনড্রোমের মানুষ দুটির বদলে 3টি 21 নম্বরের ক্রোমোজোম থাকে। এদের চোখের পাতা ফুলা, নাক চ্যাপ্টা, জিহ্বা লম্বা, হাতগুলো তুলনামূলক ছোট হয়, হাসিখুশি প্রকৃতির, খর্বাকৃতি। এদের মানসিক পরিপক্কতা কম হয়। ক্লিনিফেল্টার সিনড্রোম এই রোগটি পুরুষ মানুষের সেক্স ক্রোমোজোমের ডিসজাংশনের কারণে সৃষ্টি হয়। XY অর্থাৎ ক্রোমোজোম ছাড়া অতিরিক্ত আর একটি X ক্রোমোজোম সংযুক্ত হয় এবং XXY ক্রোমোজোম বিশিষ্ট। আর সিনড্রোম বিশিষ্ট বালকদের মধ্যে একজন স্বাভাবিক পুরুষদের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা থাকে না, আর এদের কণ্ঠস্বর খুব রুক্ষ হয় এবং কর্কশ বা রুক্ষ বা কর্কশ হয় এবং তাদের কণ্ঠস্বরগুলো
পাল্টে যায়, এদের বৃদ্ধি কম থাকে এবং এরা বন্ধ্যা হয়। টার্নার সিনড্রোম, এই রোগটি নারীদের সেক্স ক্রোমোজোমের নন ডিভিশনের কারণে হয়। স্ত্রী রোগটি XX এর পরিবর্তে শুধু একটি X ক্রোমোজোম বিশিষ্ট হয় এবং এগুলো খর্বাকৃতি বা এদের ঘাড় প্রশস্ত হয়। জীব প্রযুক্তি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। জীব প্রযুক্তির সভ্যতার বিকাশে ধারাবাহিকতা, মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে স্থায়ী জীবন শুরু করে তখন তাকে জীব প্রযুক্তি উৎপত্তি, কারণ মানুষের কাছে তখনই অধিক ফলনশীল গাছপালা ও শক্ত সমর্থ প্রাণীকুল গুরুত্ব পেয়েছে। অনেক আগে থেকে মানুষ অণুজীব বা ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে দই, মদ, বিয়ার, সিরকা, পাউরুটি এসব উৎপাদন করে এসেছে। অণুজীবের জৈবিক কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে এবং মানব কল্যাণে নতুন নতুন উৎপাদন পৃথিবীর জীব প্রযুক্তির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। জীব প্রযুক্তির সাথে সম্পর্ক, গবেষণা ও বিজ্ঞানের নতুন দিক উন্মোচিত করে জীব প্রযুক্তি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। দই, সিরকা, পাউরুটি, মদ, পনির ইত্যাদি উৎপাদনে জীব প্রযুক্তির ফসল, কিন্তু এসব জীব প্রযুক্তিকে পুরনো জীব প্রযুক্তি বলে ধারণা করা হয়েছে। সম্প্রতি আণবিক জীববিজ্ঞানের গবেষণার মাধ্যমে জীব প্রযুক্তির যে প্রসার ঘটেছে তাকে বলা হয় নতুন বা আধুনিক জীব প্রযুক্তি। আর এই তিনটি বিষয়ের সমন্বয়ে, যেমন অণুজীব বিজ্ঞান, টিস্যু কালচার, জিন প্রকৌশলী। মানুষের অন্ত্রে বসবাস করে এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে এস্কারিকিয়া কোয়েলি। এর ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অধিকাংশ কৌশল আবিষ্কৃত হয়েছে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির নিচে আলোচনা করা হলো। অবলম্বন করে যেমন প্রথম দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএ অণুকে আলাদা করতে হয় এবং জিনের বাহক বা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়া প্লাজমে ডিএনএ পৃথক করা হয়ে থাকে এবং কাঙ্ক্ষিত জিন বহনকারী ব্যাকটেরিয়ার ক্লোনগুলো এখানে দেওয়া আছে, যে দুটি উৎস ইকুয়াল এবং প্রাণী কোষ থেকে ডিএনএর পৃথকীকরণ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে উভয় ডিএনএকে খণ্ডিতকরণ, প্লাজমিড এবং গাঁথন, যে কাঙ্ক্ষিত জিন ডিএনএর লাইগেজের সহায়তায় উভয় ডিএনএ সংযোজন এবং রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি। রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিক এবং কাঙ্ক্ষিত জিন ট্রান্সফারের প্রক্রিয়া একইভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিক ব্যাকটেরিয়ার মাধ্যমে তারা প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া ক্লোনিং তৈরি করে এবং ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে আরেকটি স্বতন্ত্র ডিএনএর অণু যেটি বিভাজিত হতে পারে তা স্ব-বিভাজনের সক্ষম হয়েছে। প্লাজমিক এ ধাপে প্লাজমিড ডিএনএ দাতা ডিএনএকে বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক দিয়ে খণ্ডিত করা হয়। দাতা মানে যে ডিএনএ এসব খণ্ডের কোনো অ্যাক্টিভ কাঙ্ক্ষিত জিনটি থাকে। এই ধাপে লাইগেজ নামক এক ধরনের এনজাইম থাকে যা দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএর কাটা প্রান্ত দুটির মাঝখানে স্থাপন করে, ফলে নির্দিষ্ট জিনসহ ডিএনএ প্লাজমিড তৈরি হয়। এটা হচ্ছে রিং ক্যাবিনেটের মাধ্যমে তৈরি হয়। রিং ক্যাবিনেট প্লাজমিডটা হচ্ছে দাতা বা ডিএনএর খণ্ডিত অংশ বহন করে, অর্থাৎ যেটা দেয় যে দিতেছে তার কাছ থেকে নেওয়ার পরে যখন এটাকে অংশগ্রহণ করে তখন দুই ভাগে খণ্ডিত অংশে মানে ভাগে ভাগে বহন করে। এখন এই রিং ক্যাবিনেট প্লাজমিড ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করানো হয়, আর খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষের প্রবেশ করানোর পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে। উন্নত প্রাণী উদ্ভিদজীবী উদ্ভাবনে জিন প্রযুক্তির ব্যবহারের মধ্যে ট্রান্সজেনিক প্রাণী এবং ট্রান্সজেনিক উদ্ভিদ এগুলো আছে। মানুষের জিন বিশেষ পদ্ধতি ইঁদুরে প্রবেশ করিয়ে এমন ট্রান্সজেনিক ইঁদুর উৎপাদন সম্ভব করা হয়েছে যা মানুষের অ্যান্টিবডিগুলো তৈরি করতে সক্ষম।
ট্রান্সজেনিক উদ্ভিদ জিন প্রকাশনের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি হয় সেগুলো ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। যেমন রিং কমিউনিটির মাধ্যমে ডিএনএ কৌশল প্রয়োগ করে একটি কাঙ্ক্ষিত জিন উদ্ভিদের দেহে কোষের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করানো হয়। কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার। কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার কৃষি উন্নয়নে যেসব জীব প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা সেগুলো সংক্ষিপ্ত নিচে বানানো যায়। টিস্যু কালচার, অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি, গুণগত মান উন্নয়নে সুপার রাইস সৃষ্টি, ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক, ট্রান্সজেনিক উদ্ভিদ। অর্থাৎ টিস্যু কালচার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যেমন মূল, কাণ্ড, পাতা, অঙ্কুরিত চারার বিভিন্ন অংশে আমরা নির্ধারিত করতে পারি এবং এগুলো দিয়ে আবাদ মাধ্যমে জীবাণুমুক্ত নিয়ন্ত্রণের পরিবেশে আবাদ চাষ করা হয় এবং কালচারের ফলে এসব বর্ধনশীল অঙ্গসমূহ অনুচারা উৎপন্ন হয়। এই প্রযুক্তির ব্যবহারের ফলে অল্প জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে বাণিজ্যিকভাবে লাখ লাখ টাকা আমাদের কাঙ্ক্ষিত চারা তৈরি করা সম্ভব হচ্ছে। অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি, উদ্ভিদের উৎকৃষ্ট জিন ফসলি উদ্ভিদের প্রতিস্থাপন করে কিংবা জিনের গঠন বা বিন্যাসের মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে অন্য জাতের উদ্ভিদের সৃষ্টি করা হয়েছে। এভাবে ধান, গম, তেল বীজ সহ বিভিন্ন ফসল শস্যের অধিক ফলনশীল উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। গুণগত মান অর্থাৎ জীব প্রযুক্তির প্রয়োগে করে প্রাণী উদ্ভিদ জাত দ্রব্যাদি গঠন, বর্ণ, পুষ্টিগত স্বাদ উন্নয়ন করা সম্ভব হয়েছে। অস্ট্রেলিয়ার ভেড়ার লোমকে উন্নত মানের করতে তাদের খাদ্য ক্লোভার ঘাসে রিং কমিউনিটির ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টিকারী জিন স্থানান্তর করা হয়েছে। সুপার রাইস সৃষ্টি, জীব প্রযুক্তির মাধ্যমে সুইডেনের এক বিজ্ঞানী সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেছে। এটিতে ভিটামিন এ সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি, জেনেটিক্যাল মডিফাইড ভুট্টার বীজ উদ্ভাবন করেছে যাতে ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড পাওয়া যাবে। এই ভুট্টা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি গরিব দেশগুলো মানুষের অপুষ্টি দূর করবে। যে ভুট্টা থেকে আমরা বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন ধরনের খাবার পাই। ভুট্টা থেকে সুজি, আটা, গম, সুজি, তারপরে আটা, মুরগির খাবার, গরুর খাবার ইত্যাদি পেয়ে থাকি। ইনসেক্ট টেকনিক, জীব প্রযুক্তি দিয়ে শাক, সবজি, ফল ও শুটকির ক্ষতিকর পতঙ্গ, মশা ইত্যাদি নিয়ন্ত্রণের টেকনিক উদ্ভাবন করা হয়েছে। জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, গুয়াতেমালা, ব্রাজিল এদেশে এই প্রযুক্তি ব্যাপক প্রচলিত আছে। এ পর্যন্ত প্রায় 60টি উদ্ভিদ প্রজাতি রিং কমিউনিটির ডিএনএ কৌশল সফলভাবে প্রয়োগ করা হয়েছে। টমেটো, আলু, মিষ্টি আলু, লেটুস, সূর্যমুখী, তামাক, বাঁধাকপি, তুলা, সয়াবিন, মটর, শসা, গাজর ও পেঁপে, আঙ্গুর, বিভিন্ন ফল যেমন নাশপাতি, নিম, ধান, গম, রাইস, ভুট্টা ইত্যাদি এগুলো পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রতিরোধ এবং এর সাথে যে কোনো পরিবেশকে মোকাবেলা করতে পারে। ওষুধ শিল্পেও জীব প্রযুক্তির ব্যবহার। ওষুধ শিল্পে মারাত্মক রোগব্যাধি শনাক্ত করা যায়, পাশাপাশি জীব প্রযুক্তির মাধ্যমে ওষুধ উৎপাদনের প্রক্রিয়াগুলো জোরালোভাবে হয়েছে নিচে, যেমন ভ্যাকসিন উৎপাদন, ইন্টারফেরন উৎপাদন, হরমোন উৎপাদন, অ্যান্টিবায়োটিক উৎপাদন, এনজাইম উৎপাদন, ট্রান্সজেনিক প্রাণী থেকে ওষুধ আহরণ। ভ্যাকসিন, যে জিন প্রকৌশলী প্রযুক্তির প্রয়োগে বর্তমানে ব্যাপকভাবে বিভিন্ন ভ্যাকসিন বা টিকার উৎপাদন করা হয়েছে, যেগুলো পোলিও, যক্ষ্মা, হাম, বসন্ত বা সংক্রামক রোগ থেকে প্রতিরোধক টিকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আধুনিক ওষুধ শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে গঠিত উপাদান দেহের রোগ প্রতিরোধের ব্যবস্থা অত্যন্ত সহায়ক। জিন প্রকৌশলের প্রয়োগে বাণিজ্যিক ভিত্তিক ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হয়েছে। বিভিন্ন হরমোন যেমন ডায়াবেটিস রোগের ইনসুলিন কিংবা মানুষের দেহে বৃদ্ধির হরমোন ইত্যাদি উৎপাদন জীব প্রযুক্তির একটি উল্লেখযোগ্য দিক। এটা জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হরমোন সহজসাধ্য এবং দামে অনেক কম, যার জন্য মানুষের ডায়াবেটিসের রোগ হলে সহজে চিকিৎসাও করা যায় এবং ওষুধ এবং
ইনসুলিনের মাধ্যমে মানুষ চলাফেরা করতে পারে। অ্যান্টিবায়োটিক উৎপাদন কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিক উৎপাদনের জন্য জীব প্রযুক্তির প্রয়োগ করে বর্তমানে 1000-এর বেশি অ্যান্টিবায়োটিক উৎপাদিত হচ্ছে। এনজাইম উৎপাদন পরিপাক সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপাদান হিসেবে কিছু এনজাইম যেমন অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ, পেপে বা পেপটাইড প্রস্তুত করা হয়েছে। এবং গবাদি পশু কৃমি রোগের ওষুধ এবং রক্তপাত বন্ধ হওয়া, ক্ষত নিরাময় করা অর্থাৎ এগুলো প্রযুক্তির ব্যবহারে বাজারজাত করা হচ্ছে উৎপাদিত ওষুধগুলো দিয়ে। ট্রান্সজেনিক প্রাণী থেকে ওষুধ আহরণ ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলো যেমন দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়। একে মলিকুলার ফার্মিং বলে। গৃহপালিত পশু উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার চর্বি মুক্ত মাংস উৎপাদন দ্রুত বিক্রয়যোগ্য করা। উন্নত জাতের পশু উৎপাদনের মাধ্যম থেকে আমরা এগুলো পেয়ে থাকি। এই রোগগুলো প্রতিরোধ করা। ইতিমধ্যে ট্রান্সজেনিক ভেড়া উৎপাদন করা। ভেড়ার প্রতি লিটার দুধে 35 গ্রাম পর্যন্ত হিউম্যান আলফা অ্যান্টিট্রিপসিন প্রোটিন পাওয়া যায়। চর্বির মাংস মানুষের হরমোন উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সজেনিক শূকর উদ্ভাবন সফল হয়েছে। উৎপাদিত হয়েছে ট্রান্সজেনিক ছাগল এবং ছাগলের দুধে পাওয়া যায় এক বিশেষ ধরনের প্রোটিন যা জমাট রক্তকে গলিয়ে করোনারি থ্রম্বোসিস থেকে মানুষের রক্ষা করা হয়ে থাকে। ট্রান্সজেনিক গরু উদ্ভাবনের মাধ্যমে মাংসের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের মাতৃদুধের অতি প্রয়োজনীয় প্রোটিন ল্যাক্টোফেরিনও পাওয়া যাচ্ছে। বিশেষ ধরনের প্রধান উৎস গাভী, এরপরে রয়েছে মহিষ, ছাগলের, ভেড়া। দুধের সরাসরি নানাবিধ ব্যবহার থাকলেও দুধ থেকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দুগ্ধজাত দ্রব্যাদি আমরা পেয়ে থাকি। যেমন দুধ থেকে মাখন, পনির, দই ইত্যাদি প্রস্তুত করা হয়। দুধ থেকে খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যাকটেরিয়ার মাধ্যমে নানা ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করে নিচের কতগুলো দুগ্ধজাত খাবার দ্রব্য তৈরি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। যেমন মাখন, পনির, দই। মাখনটা হচ্ছে বিশেষ ব্যাকটেরিয়া থেকে উৎপাদন এনজাইম দিয়ে মাখনে বিশেষ সুগন্ধ স্বাদ সৃষ্টি হয়। পনির দুধ কিংবা মহিষের দুধ থেকে পনির তৈরি করা হয়। পনির তৈরিতে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক প্রয়োগ করা হয়ে থাকে। স্বাদ, বর্ণ, গন্ধের তারতম্য ঘটে থাকে পনিরের মাধ্যমে। সুস্বাদু পনির উৎপাদনের জন্য ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত উৎকৃষ্ট মানের পনির উৎপাদন করা সম্ভব জীব প্রযুক্তির মাধ্যমে। দই দুধে যে ল্যাকটোজ নামক যে শর্করা থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া প্রয়োগ করে সেটা থেকে দই বা দই জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন করা হয়। এটি করার জন্য ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নামে এক প্রকার ব্যাকটেরিয়া বীজ ব্যবহার করা হয়। মূলত গুণাগুণের উপরে দইয়ের গুণাগুণ নির্ভর করে। জীব প্রযুক্তির যে ফরেনসিক টেস্টের দ্বারা রক্ত, বীর্যরস, মূত্র, অশ্রু, লালা ইত্যাদি ডিএনএ অথবা অ্যান্টিবডি থেকে অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়। অপরাধীকে প্রযুক্তির জীব প্রযুক্তি করে ফরেনসিক টেস্ট করার পদ্ধতি এরকম যে সেরোলজি টেস্ট দিয়ে মানুষের রক্ত, বীর্য এবং লালাকে চিহ্নিত করে ডিএনএর বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করা হয়ে থাকে। এগুলো ছাড়াও আরও নানা ধরনের কাজ হয়েছে। জিন প্রকৌশলী প্রযুক্তি ব্যবহার করে হিউম্যান জিনোম প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ক্রোমোজোম অবস্থিত জিনগুলো অবস্থান ও কাজ সম্বন্ধে বিশেষভাবে জানা সম্ভব হয়েছে। এর ফলে মানুষের শরীরে ক্ষতিকর জিনকে অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করা সম্ভব হতে যাচ্ছে। এই পদ্ধতিকে আমরা জিন থেরাপিও বলে থাকি। আজকে এ পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো।